আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। আজ আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অর্থাৎ প্রাণীবিদ্যা বিষয়ের নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারটি সম্পর্কে আলোকপাত করব। এর আগে তোমাদের এই চ্যাপ্টারের একটি ক্লাস হয়েছে, তারই ধারাবাহিকতায় আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টারটি যে শুধু তোমরা পরীক্ষার জন্য পড়বে তা নয়, এই চ্যাপ্টারটি পড়ার মাধ্যমে একদিকে আমরা যেমন আমাদের নিজেদেরকে জানবো, ঠিক তেমনি আমরা আমাদের অপোজিট সেক্স সম্পর্কে জানতে পারবো এবং একটি মানব শিশু অর্থাৎ আমাদের এই বংশধর কিভাবে পৃথিবীতে আসে সে সম্পর্কিত বিশদ ধারণা পাবো। চলো আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। প্রথমেই আমাদের আছে নিষেক বা ফার্টিলাইজেশন। সিম্পল অর্থে নিষেক হলো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে জাইগোট তৈরি হয় সেটি হলো নিষেক। এখানে আসলে শুক্রাণুর নিউক্লিয়াস এবং ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলনের ফলে জাইগোটটি তৈরি হয়, যেখানে শুক্রাণু এবং ডিম্বাণুটি হ্যাপ্লয়েড ক্রোমোজোম বহন করে এবং তার ফলে যে জাইগোটটি তৈরি হয় সেটি ডিপ্লয়েড ক্রোমোজোম বা ডিপ্লয়েড কোষ তৈরি হয় এবং এই জাইগোটটি হলো মানবদেহের সর্বপ্রথম ডিপ্লয়েড কোষ এবং যার থেকে আমাদের এই পুরা বডিটা সৃষ্টি হয়েছে। এখন যদি আমরা নিষেক প্রক্রিয়াটি একটু দেখি, নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন হয় স্ত্রী দেহের ফ্যালোপিয়ান টিউবে বা ডিম্বনালীতে। তো আমরা এর আগে শুক্রাণু ও ডিম্বাণুর গঠন সম্পর্কে পড়েছি, তো আমরা একটু ধারণা দিতে চাই। যদি আমি ডিম্বাণুটির গঠন সম্পর্কে একটু দেখতে চাই, ডিম্বাণুর মধ্যে কি থাকে? একটি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম থাকে এবং সাইটোপ্লাজমটি যে একটি আবরণ দ্বারা আবদ্ধ থাকে তাকে বলা হয় জোনা পেলুসিডা এবং জোনা পেলুসিডার চারপাশে কিছু আবরণ থাকে যাকে বলা হয় করোনা রেডিয়েটা বা এদেরকে ফলিকল কোষও বলা হয়। আর আমরা যদি একটি শুক্রাণুর গঠন দেখতে পাই, শুক্রাণুটিতে একটি মাথা থাকে, যে মাথার উপরের অংশে একটি থলির মতো অংশ থাকে যাকে বলা হয় অ্যাক্রোজোম। এই মাথাটিতে থাকে নিউক্লিয়াস এবং নিচে একটি ফ্লাজেলাম বা লেজ থাকে। এই লেজ দ্বারাই শুক্রাণুটি চলাচল করে। তো এখন যদি আমরা দেখি যে নিষেকটি কিভাবে সম্পন্ন হয়, নিষেকটি সম্পন্ন করার জন্য এই ডিম্বাণুর প্রাচীরকে অতিক্রম করে শুক্রাণুকে ডিম্বাণুর ভিতর ঢুকতে হয়। তোমরা জানো যে একটি ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য হাজার হাজার মিলিয়ন মিলিয়ন শুক্রাণু চলে আসে। তো এদের সবারই উদ্দেশ্য থাকে যে প্রাচীরগুলাকে ভেদ করে ডিম্বাণুর ভিতর চলে যাও, কিন্তু এর মধ্যে শুধুমাত্র একটি মাত্র শুক্রাণু এই ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারে, যে খুব স্পেশাল বা যে খুব স্ট্রং এবং যে খুব লাকি শুক্রাণু। আমরা মনে করি যে এই শুক্রাণুটি এই ডিম্বাণুর ভিতর প্রবেশ করে। তাহলে তাকে প্রথমে কি করতে হবে? প্রথমে তাকে এই যে করোনা রেডিয়েটা বা ফলিকল যে কোষগুলা তাকে ভেদ করতে হবে এবং এটি ভেদ করার জন্য এই শুক্রাণুটি তার দেহ থেকে এক ধরনের এনজাইম নিঃসৃত করে, যেটি হলো হায়ারোলিউরোনিডেস নামক এনজাইম নিঃসৃত করে এবং এই এনজাইমটি নিঃসরণের ফলে এই শুক্রাণুটি এই করোনা রেডিয়েটার বা এই ফলিকলের প্রাচীরগুলোকে গলিয়ে ফেলার পর এই শুক্রাণুটি আস্তে আস্তে কোথায় চলে আসে? আস্তে আস্তে এই জোনা পেলুসিডাতে চলে আসে এবং এই জোনা পেলুসিডাতে কিছু প্রোটিন থাকে আবরণে। এই প্রোটিনের সাথে এই শুক্রাণুটির মাথা একটা বন্ধনে আবদ্ধ হয়, অনেকটা তালা চাবির মতো। শুধু যে এই শুক্রাণুটি জোনা পেলুসিডার মাথায় আসে তা নয়, এরকম অনেক শুক্রাণু এই জোনা পেলুসিডার আর আবরণে আবৃত হয়। তারপর এখন এই শুক্রাণুটির কাজ হলো এই জোনা পেলুসিডার আবরণটিকে ধ্বংস করা। এই আবরণটিকে ধ্বংস করার জন্য সে তার দেহ থেকে আরেক ধরনের এনজাইম নিঃসরণ করে, যেটি হলো অ্যাক্রোসিন নামক এনজাইম নিঃসরণ করে এবং এই অ্যাক্রোসিনের প্রভাবে এখানে এই একটি রাস্তা তৈরি হয় এবং এই রাস্তা দিয়ে এই শুক্রাণুটি প্রবেশ করে
এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারলো যে শুধুমাত্র এই শুক্রাণুটি প্রবেশ করলো, অন্য শুক্রাণুগুলো কেন প্রবেশ করলো না? এই শুক্রাণুটি প্রবেশ করার সাথে সাথে এই ডিম্বাণুর ভিতর কিছু কর্টিক্যাল দানা থাকে যারা লাইসোজোম, এদের থেকে লাইসোজাইম নামক এক ধরনের এনজাইম নিঃসৃত হয় এবং এনজাইমের ফলে এখানে একটি প্রাচীর তৈরি হয়, ঝিল্লির মতো তৈরি হয়, যাকে আমরা বলি নিষেক ঝিল্লি। এই নিষেক ঝিল্লিটি তৈরি হওয়ার সাথে সাথে আর কোনো শুক্রাণু এই ডিম্বাণুর ভিতর প্রবেশ করতে পারে না। তো এই লাকি শুক্রাণুটি আমার ডিম্বাণুর ভিতর প্রবেশ করলো। প্রবেশ করার পর এই শুক্রাণুটির যে ভিতরে নিউক্লিয়াসটি, সেটি ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে একীভূত হয়ে যাবে এবং জাইগোট গঠন করবে, এবং শুক্রাণুর যে অন্যান্য অংশ সেগুলা ডিম্বাণুর সাইটোপ্লাজম দ্বারা শোষিত হবে এবং এভাবেই আমাদের নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন। তো আমরা যদি একটু নিষেকের তাৎপর্য বা গুরুত্বটা দেখি, নিষেক হলে আমাদের কি লাভ হয়? নিষেকের ফলে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে প্রকাশ পায়। অনেক সময় আমরা বলি না যে এই ছেলেটি দেখতে তার মার মতো হয়েছে, এই মেয়েটি দেখতে তার বাবার মতো হয়েছে। এছাড়া নিষেকের মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারিত হয়, অর্থাৎ যে সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে নিষেকের মাধ্যমেই সেটি নির্ধারিত হয়। এছাড়া নিষেকের মাধ্যমে কোষের ডিপ্লয়েড সংখ্যা প্রতিষ্ঠিত হয়। যেহেতু শুক্রাণু এবং ডিম্বাণু দুইটিই হচ্ছে কি হ্যাপ্লয়েড কোষ, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহন করে এবং তাদের মিলনের ফলে যে কোষটি তৈরি হয় সেটি হলো ডিপ্লয়েড কোষ। আরেকটা হলো এই নিষেকের ফলে ডিম্বাণুটি পরবর্তী বিভাজনের জন্য বা পরবর্তী ধাপগুলোর জন্য প্রস্তুত হয়। আরেকটি বৈশিষ্ট্য হলো এই নিষেকের ফলেই হচ্ছে অনেক সময় নতুন কিছু বৈশিষ্ট্যের তৈরি হয় সন্তান সন্ততিতে, যাকে প্রকরণ বলা হয়। আর নিষেকের মাধ্যমেই হচ্ছে বংশ রক্ষার ধারাবাহিকতা বজায় থাকে। এখন আমরা গর্ভধারণ বা ইমপ্ল্যান্টেশন সম্পর্কে পড়ব। তো তোমাদের বইয়ে যে সংজ্ঞাটি আছে সেটি হলো এরকম যে নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ব্লাস্টোসিস্ট অবস্থায় ভ্রূণটি যদি প্রথিত হয় বা সংস্থাপন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গর্ভধারণ বা ইমপ্ল্যান্টেশন। তো আমরা এই সংজ্ঞা থেকে দুইটা জিনিসে আমাদের কনফিউশন আছে, এন্ডোমেট্রিয়াম কি আর ব্লাস্টোসিস্ট কি। আমরা যদি একটি স্ত্রী প্রজনন তন্ত্র দেখি সেখানে কি আছে, এই অংশটা হলো আমার জরায়ু, এই জিনিসটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব, আর এটা হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় লিগামেন্টের মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে। তো তোমরা যদি আমি জরায়ুর স্ট্রাকচারটি 3টা ভাগে ভাগ করা হয়, যে একদম উপরের দিকে থাকে ফান্ডাস, ভিতরে মাঝখানে থাকবে বডি, আর নিচের দিকে থাকবে সার্ভিক্স, যেটা তোমরা সবাই শুনে থাকো, কারণ অনেকেই এখনকার অনেক মহিলারাই এই সার্ভিক ক্যান্সারে আক্রান্ত হয়। তো এই ডিম্বাশয় আর এটি ফ্যালোপিয়ান ডিম্বাশয় থেকে তোমরা জানো প্রতি মাসে একটি করে পরিপক্ক ডিম্বাণু পতিত হয়, যাকে আমরা ওভুলেশন বা ডিম্বপাত বলি। এবং এই ডিম্বাণুটি এই যে ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবের এটি হচ্ছে ফিমরি কর্তৃক সেই ডিম্বাণুটিকে ক্যাপচার করে এবং ক্যাপচার করে সেই ফ্যালোপিয়ান টিউবে নিয়ে আসে। তখন এই ফ্যালোপিয়ান টিউবে এই ডিম্বাণুটি ওয়েট করতে থাকে নিষেকের জন্য। তখন এখানে একটি শুক্রাণু এসে ডিম্বাণুটিকে নিষিক্ত করে। নিষিক্ত করার পর এই ডিম্বাণুটি তার পরবর্তী ধাপগুলো সম্পন্ন করে, বিশেষ করে ক্লিভেজের পরে মরুলা, ব্লাস্টুলা। ঠিক এরকম একটি দশা হচ্ছে ব্লাস্টোসিস্ট, যেখানে একটি গহ্বর থাকবে তরলপূর্ণ এবং কোষটি সাধারণত 100টি কোষ থাকে। এই কোষ অবস্থায় এই ডিম্বাণুটি আস্তে আস্তে এই জরায়ুতে এসে বসে যাবে। তো এই ডিম্বাণুটি এই যে ফ্যালোপিয়ান টিউবের সিলীয় আন্দোলনের ফলে সে জরায়ুতে এসে থাকে। তো জরায়ুর যে বডি, সেই বডিটার আবরণটা আবার 3টা স্তরে বিভক্ত। একদম বাইরের স্তরে থাকে পেরিমেট্রিয়াম, ভিতরের স্তরে থাকে মায়োমেট্রিয়াম এবং সর্ব ভিতরে থাকে অ্যান্ড্রোমেট্রিয়াম। ঠিক সেই অ্যান্ড্রোমেট্রিয়াম স্তরে গিয়ে এই ডিম্বাণুটি গিয়ে ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর মধ্যে প্রথিত বা সংস্থাপন হয়, তাকেই বলা হয় ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ।
এখন আমরা এমব্রায়োজেনেসিস বা ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে জানব। আসলে যে প্রক্রিয়ায় এই জাইগোটটি বিভিন্ন ধাপ বা বিভিন্ন প্রক্রিয়া অতিক্রম করে একটি ভ্রূণে পরিণত হয় তাকে এমব্রায়োজেনেসিস বলে। তো প্রথমে আমার জাইগোটটি কি করে, জাইগোটের পরের ধাপটি হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ কি? ক্লিভেজ হলো এই জাইগোটটি ক্রমাগত মাইটোসিস বিভাজনের মাধ্যমে অনেকগুলো সেল তৈরি করে, তাকে বলা হয় ক্লিভেজ। তো আমরা দেখছি যে প্রথম ক্লিভেজে জাইগোটটি বিভাজিত হয়ে দুইটি সেল বা দুইটি কোষ তৈরি করলো। পরবর্তী দ্বিতীয় ক্লিভেজে এই দুইটি থেকে চারটি কোষ তৈরি হলো এবং তৃতীয় ক্লিভেজে এই চারটি থেকে আটটি সেল বা কোষ তৈরি হলো এবং এখানকার প্রত্যেকটি কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। তারপর আস্তে আস্তে এই কোষগুলো আরো বিভাজিত হয়ে একটা কোষের বল তৈরি করে, এরকম একটা কোষের বল তৈরি করে এবং এই ধাপটিকে বলা হয় মরুলা। তার পরবর্তী ধাপে এই বলগুলো একটা স্তরে সজ্জিত হয়ে যাবে, এরকম একটা স্তরে সজ্জিত হয়ে যাবে এবং মাঝখানে একটা তরলপূর্ণ গহ্বর তৈরি হবে। এই তরলপূর্ণ গহ্বরকে বলা হয় ব্লাস্টোসিল। আর এই সেলগুলা যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় ব্লাস্টোডার্ম। আর এই ধাপটাকে বলা হয় ব্লাস্টুলা। পরবর্তী ধাপটি হচ্ছে গেস্ট্রুলা, যেটা গেস্ট্রুলেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, যেখানে এইটার মধ্যে যদি ইনভেজিনেশন সৃষ্টি হয় বা যেটাকে বলা হয় আর্কেনটেরন বা প্রাথমিক খাদ্য গহ্বর তৈরির মাধ্যমে গেস্ট্রুলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়, যেটা পরবর্তীতে ভ্রূণের পরিপাক নালীতে পরিণত হয়। তো এই আর্কেনটেরন সৃষ্টির যে প্রক্রিয়া তাকেই বলা হয় প্রাথমিক খাদ্য গহ্বর বা আর্কেনটেরন সৃষ্টি প্রক্রিয়াটিকে বলা হয় গ্যাস্ট্রুলেশন। এই গ্যাস্ট্রুলেশনের মাধ্যমে এই যে এই সেলটা এই কোষের যে এই ধাপটি, সেই ধাপটি তিনটা স্তরে সজ্জিত হয়। সবচেয়ে যে বাইরের স্তরটা তখন তাকে বলা হয় একটোডার্ম। তারপরে মাঝের স্তরটি, মাঝে কিছু সেল চলে আসে, তাকে বলা হয় মেসোডার্ম। এবং এই যে এই খাদ্য গহ্বর তৈরি হলো, এই খাদ্য গহ্বরের যে উপরের দিকে যে স্তরগুলো একদম ভিতরে চলে যায় তাকে বলা হয় এন্ডোডার্ম। আর এটি হলো আর্কেনটেরন, যা পরবর্তীতে পরিপাক নালীতে পরিণত হয়। আর এটি যে ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত থাকে তাকে বলা হয় ব্লাস্টোপোর। আর এই ধাপটিকে আমরা বলি গেস্ট্রুলা। এখন আমরা অর্গানোজেনেসিস বা তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি সম্পর্কে শিখব। তো অর্গানোজেনেসিস হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জানি গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা তিনটি স্তর সৃষ্টি হয়েছিল। এই স্তরগুলো থেকে যে বিভিন্ন অঙ্গ তৈরি হবে সেই প্রক্রিয়াটাকে বলা হয় অর্গানোজেনেসিস। তো এই যে প্রত্যেকটা স্তরের হচ্ছে কিছু কিছু কোষ হচ্ছে ভিন্ন, কিছু কিছু কোষগুচ্ছ আলাদা আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে তারা কিছু টিস্যু গঠন করে এবং এই টিস্যু থেকে প্রাইমারি অঙ্গকুড়ি, তারপর সেকেন্ডারি অঙ্গকুড়ি তৈরি করে, এরপর তারা একটি অঙ্গ তৈরি করে এবং অঙ্গ তৈরি করার পর তারা বিভিন্ন অঙ্গতন্ত্র বা অর্গান সিস্টেম তৈরি করে। তো আমাদের যেটা জানার দরকার যে তিনটা লেয়ারের কোন কোন লেয়ার থেকে কোন কোন অঙ্গ তৈরি হয়। তো আমরা যদি আমাদের টিস্যুর যে বা কলার শ্রেণী বিভাগটা একটু মনে করি, তো আমাদের কলা চার রকম আছে। একটি হলো আবরণী কলা, আরেকটি যোজক কলা, আরেকটি পেশি কলা, আরেকটি স্নায়ু কলা। তো আমরা যদি দেখি যে আমাদের স্নায়ু কলাটি যেটি হচ্ছে সেটি সম্পূর্ণ একটোডার্ম থেকে তৈরি হয়। স্নায়ুতন্ত্র যেটা আমাদের হচ্ছে মস্তিষ্ক এবং সুষমাকাণ্ড, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমাদের স্নায়ুতন্ত্রটা এত ভিতরে, একটোডার্ম তো বাইরের লেয়ার, সেইটা থেকে তৈরি হচ্ছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের স্নায়ুতন্ত্র সম্পূর্ণ একটোডার্ম থেকে তৈরি হয়। এছাড়া আমাদের যে ত্বকের এপিডার্মাল অংশ, আমরা জানি আমাদের ত্বক দুইটা অংশে বিভক্ত, একটা হলো এপিডার্মিস আর একটা ডার্মিস। তো আমাদের এই এপিডার্মাল অংশটা হয় একটোডার্ম থেকে, আর ত্বকের যে ডার্মিস অংশ সেটি তৈরি হয় মেসোডার্ম থেকে। এছাড়া আমাদের ত্বকের যে বিভিন্ন গ্রন্থি, স্তন গ্রন্থি, সিবিসিয়াস গ্রন্থি, ঘর্মগ্রন্থি, এই গ্রন্থিগুলা, তারপর আমাদের চুল, নখ, লোম, এগুলাও তৈরি হয় একটোডার্ম থেকে। এছাড়া আমাদের দাঁতের এনামেল, যেটা দাঁতের বাইরের আবরণ, সেটি তৈরি হয় একটোডার্ম থেকে, কিন্তু দাঁতের যে ভিতরের অংশ, দাঁতের ডেন্টিন, সেটি তৈরি হয় মেসোডার্ম থেকে। এছাড়া আমাদের মৌখিক গহ্বর, সেটিও একটোডার্ম থেকে, যে মুখে যে গহ্বরটা সেটা একটোডার্ম থেকে তৈরি হয়।
এছাড়া আমাদের পায়ের আবরণ অর্থাৎ সব যে বাইরের অংশ সেই অংশটি হয় আমাদের একটোডার্ম থেকে। তো এখন আমরা দেখি যে আমাদের মেসোডার্ম থেকে কি কি তৈরি হয়। তো আমাদের মেসোডার্ম থেকে মনে রাখতে হবে যে আমাদের যোজক কলা এবং পেশি কলা এই দুইটি মেসোডার্ম লেয়ার থেকে তৈরি হয়। তাহলে আমাদের সকল পেশি, ঐচ্ছিক অনিচ্ছিক সব পেশি আমাদের মেসোডার্ম লেয়ার থেকে তৈরি হয়। আর আমরা জানি যে আমাদের যোজক কলাগুলো হচ্ছে আমাদের কঙ্কাল তন্ত্র, তারপর আমাদের রক্ত, লসিকা, এই জিনিসগুলো, এবং এই তিনটা জিনিসই আমাদের মেসোডার্ম থেকে হয়, কঙ্কাল তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র এবং লসিকা তন্ত্র। এছাড়া আমাদের রেচন ও জননতন্ত্রের অধিকাংশই হচ্ছে মেসোডার্ম থেকে হয়। এছাড়া আমাদের পৌষ্টিক নালীর বাইরের আবরণটাও মেসোডার্ম থেকে হয়। এখন আমরা যদি দেখি যে আমাদের এন্ডোডার্ম লেয়ার থেকে কি কি তৈরি হয়। আমাদের এই এন্ডোডার্ম লেয়ার থেকে আমাদের মেইনলি হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র এবং শ্বসন তন্ত্রটা তৈরি হয়। তো পৌষ্টিক তন্ত্রের মধ্যে দেখো পৌষ্টিক নালীর অন্তঃস্তর, অর্থাৎ এটা আমাদের পৌষ্টিক তন্ত্রের মধ্যেই পড়ে, পাকস্থলী, তারপরে অন্ত্রের বিভিন্ন গ্রন্থি, বিশেষ করে যকৃৎ, অগ্ন্যাশয়, এছাড়া অন্যান্য গ্রন্থিও আমাদের এই এন্ডোডার্ম লেয়ার থেকে তৈরি হয়। তারপর আমরা বলেছি আমাদের শ্বসন তন্ত্র আমাদের এন্ডোডার্ম থেকে হয়। এছাড়া আমাদের কিছু গ্রন্থি, থাইরয়েড, থাইমাস গ্রন্থি এন্ডোডার্ম থেকে হয়। যেহেতু রেচন ও জননতন্ত্রের অধিকাংশ মেসোডার্ম থেকে তৈরি হয়, আর বাকি কিছু অংশ আমাদের এন্ডোডার্ম লেয়ার থেকে তৈরি হয়। তবে তোমাদের এই পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে 3টি ভ্রূণীয় স্তরের পরিণতি লেখো, অথবা অর্গানোজেনেসিস সম্পর্কে কোশ্চেন আসতে পারে। এখন আমরা ভ্রূণ আর ফিটাসের বিকাশ সম্পর্কে পড়ব। আমরা জানি যে একজন গর্ভবতী মা তার সন্তানকে প্রায় 36 থেকে 40 সপ্তাহ পর্যন্ত গর্ভে ধারণ করেন, যেটাকে বলা হয় গর্ভধারণকাল, যেটাকে আমরা গড়গুলে 38 সপ্তাহ পর্যন্ত সেই জিনিসটা থাকে। তো আমাদের প্রথম সপ্তাহে হচ্ছে, তোমরা জানো তোমাদের বইয়ে এরকম একটি ভ্রূণ বিকাশের ছবি দেওয়া আছে। প্রথম সপ্তাহে কি হয়, নিষেক হয় এবং ইমপ্ল্যান্টেশন হয়। তোমরা তো জানলাই যে নিষেকের 6 থেকে 9 দিনের মাথায় ইমপ্ল্যান্টেশন হয়। দ্বিতীয় সপ্তাহে এই যে 3টি যে ভ্রূণীয় স্তর, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এই 3টি ভ্রূণীয় স্তর তৈরি হয়, আর এই সময় ভ্রূণ নিয়ে গবেষণা নিষিদ্ধ। তৃতীয় সপ্তাহে গর্ভবতীর যে মাসিক বন্ধ হয়ে যায় এবং সে সময় বোঝা যায় যে মহিলাটি গর্ভবতী। এছাড়া যে ভ্রূণটি সেটি মস্তিষ্ক, মেরুদণ্ড এবং স্পাইনাল কর্ড গঠিত হয়। তাহলে আমাদের ভ্রূণের সর্বপ্রথম কোন অঙ্গটি গঠিত হয়? আমার মেরুদণ্ড। এবং চতুর্থ সপ্তাহে গিয়ে হৃৎপিণ্ড, রক্তনালী, রক্ত এবং অন্ত্র গঠিত হয়। পঞ্চম সপ্তাহে গিয়ে আমার লিম্ফ বার্ড তৈরি হয়, লিম্ফ বার্ড যার থেকে পরবর্তীতে আমার হাত পায়ের সৃষ্টি হয়। এবং ষষ্ঠ সপ্তাহে চোখ ও কান গঠনের সূত্রপাত হয়, এবং সপ্তম সপ্তাহে মুখমণ্ডল তৈরি হয়। এই যে প্রথম সপ্তাহে থেকে সপ্তম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন অঙ্গগুলা গঠিত হতে থাকে, এই অবস্থাকে বলা হয় ভ্রূণ। এবং পরবর্তী যে অষ্টম সপ্তাহ থেকে যে গর্ভপাত হওয়ার, সন্তান প্রসবের আগ পর্যন্ত সেই সময়টাকে বলা হয় ফিটাস। তখন ভ্রূণটি একটি পরিপূর্ণ মানুষের আকৃতি দান করে, অর্থাৎ মানুষের মতো দেখা যায়, তখন তাকে বলা হয় ফিটাস। তাহলে তোমরা সহজেই বুঝলাম ভ্রূণ আর ফিটাস কি। ভ্রূণ হলো প্রথম থেকে সপ্তম সপ্তাহ পর্যন্ত বলা হয় ভ্রূণ, আর অষ্টম অথবা নবম সপ্তাহ থেকে সন্তান প্রসবের আগ পর্যন্ত সময়টিকে বলা হয় ফিটাস, যেখানে ভ্রূণটি মানুষের আকৃতি ধারণ করে। তো আমরা এরপর চলে যাব সরাসরি 12তম সপ্তাহ। 12তম সপ্তাহে আমার আসলে সকল অঙ্গ, পেশি, হাড় সবকিছুই গঠিত হয়, এবং এই সময় প্লাসেন্টাও গঠিত হয়। এরপর চলে যাব 20তম সপ্তাহ। 20তম সপ্তাহে কি হয়? 20তম সপ্তাহে যে ভ্রূণটির হচ্ছে ভ্রূ, তারপর অক্ষি, পল্লব, লোম এগুলা গঠিত হয়। আর 24তম সপ্তাহে ভ্রূণটি চোখের পাতা খুলতে পারে। এবং 26তম সপ্তাহে ভ্রূণটি যদি অপ্রাপ্তকালে ভ্রূণটি যদি জন্মগ্রহণ করে ফেলেও তার বাঁচার সম্ভাবনা থাকে, তবে তাকে হচ্ছে ইনকিউবেটরের মাধ্যমে বা হসপিটালাইজ করার মাধ্যমে বাঁচাতে হবে। এবং 28 সপ্তাহ থেকে ভ্রূণটি নড়াচড়া শুরু করে, হাত পা নাড়াতে পারে। এবং 30তম সপ্তাহের পর থেকে ভ্রূণটি আস্তে আস্তে মায়ের পেটের নিচের দিকে চলে যাবে, এবং 38তম সপ্তাহে ভ্রূণটি জন্মগ্রহণ
করে। তো এইখানে আমরা একটি জিনিস দেখলাম, সন্তান প্রসবের ক্ষেত্রে দেখা যায় কিছু হরমোন কাজ করে, বিশেষ করে 12তম সপ্তাহের পর থেকে যে আমাদের যে প্রোজেস্টেরন হরমোন সেটি বাড়তে থাকে এবং জরায়ুর সংকোচনটা বাধাগ্রস্ত হয়, এবং 38তম সপ্তাহের পর থেকে আমার এই যে প্রোজেস্টেরন সেটার মাত্রাটা কমতে থাকে। এছাড়া এই সময় প্লাসেন্টা থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন, আমার পিটুইটারি থেকে অক্সিটোসিন হরমোন নির্গত হয়, এবং এসব হরমোন নির্গত হওয়ার ফলে জরায়ু সংকুচিত হয় এবং ভ্রূণটি বাচ্চাটি সহজে প্রসব করতে অনেক সুবিধাদায়ক হয়। এখন আমরা ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট কিভাবে নির্ণয় করব সেটা সম্পর্কে একটু জানবো। তো ডাক্তাররা প্রায় এই জিনিসটা দিয়ে থাকে। তো ইডিটি বের করার জন্য সর্বশেষ রজচক্রের প্রথম দিনের সাথে 40 সপ্তাহ যুক্ত করে আমরা ইডিটি বের করতে পারি। তো এর মধ্যে সেটি প্লাস মাইনাস 5 দিন কম বেশি হতে পারে। তো এখন তোমাদের জানতে ইচ্ছে করে না যে যমজ শিশু কিভাবে জন্মগ্রহণ করে? যমজ শিশু দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে অভিন্ন যমজ নন আইডেন্টিক্যাল টুইন, আরেকটি আইডেন্টিক্যাল টুইন, আরেকটি হচ্ছে ভিন্ন যমজ নন আইডেন্টিক্যাল টুইন। অভিন্ন যমজের ক্ষেত্রে যখন জাইগোটটি বিভাজিত হয় তখন সেটি সম্পূর্ণ দুইটা কোষে পরিণত হয়ে যায়, এবং এই দুইটা কোষ থেকে দুইটা শিশু জন্মগ্রহণ করে এবং তাদের মোটামুটি চেহারা বৈশিষ্ট্য কাছাকাছি হয়ে থাকে এবং তারা একই সেক্সের হয়ে থাকে। হয় তারা ছেলে হলে ছেলে হবে, না হলে মেয়ে হলে মেয়ে হবে। আর ভিন্ন যমজ সৃষ্টির প্রক্রিয়াটি একটু অন্যরকম। অনেক সময় দেখা যায় যে আমাদের যে স্বাভাবিক যে প্রক্রিয়া ওভুলেশন বা ডিম্বপাত, যে প্রতি মাসে মেয়েদের ক্ষেত্রে একটি করে ডিম্বাণু পরিপক্ক হয় এবং সেটি ফ্যালোপিয়ান টিউবে গিয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে যদি দুইটি ডিম্বাণু পরিপক্ক হয় এবং সেই দুইটি ডিম্বাণু যদি দুইটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে দুইটি শিশু জন্মগ্রহণ করবে। তাদের ক্ষেত্রে তারা হয় দুইটি ছেলে ছেলে হতে পারে, অথবা দুইটি মেয়ে মেয়ে হতে পারে, অথবা ছেলে অথবা একটি ছেলে একটি মেয়ে হতে পারে, এবং তাদের বৈশিষ্ট্য এবং এগুলোও আলাদা রকম হতে পারে, বৈশিষ্ট্য চেহারা। তো এই ইচ্ছা করলে আমরা আসলে যমজ শিশু নিতে পারবো না, এটা আসলে সম্পূর্ণটাই আমাদের একটু এক্সেপশনাল, যেটা একটু ভিন্ন প্রকৃতির, এটা কখনো কখনো হয়েছে। তার পরবর্তীতে আমরা শিখব প্লাসেন্টা বা অমরা কি। প্লাসেন্টা হলো যে মাতৃ টিস্যু এবং ভ্রূণের যে টিস্যু মিলে একটা চাকতির মতো গঠন, যার মাধ্যমে ভ্রূণ এবং মাতৃদেহের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান হয়, তাকে প্লাসেন্টা বা অমরা বলে। তো অমরাটি 12 সপ্তাহ পর গঠিত হয়, ভ্রূণ সৃষ্টির 12 সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়। তো অমরার কাজ কি? অমরার কাজ হলো সংস্থাপন। অমরার মাধ্যমে ভ্রূণটি মাতৃদেহে সংস্থাপিত হয়। এছাড়া অমরার মাধ্যমে বিভিন্ন পুষ্টি পদার্থ মাতৃদেহ থেকে ভ্রূণে স্থানান্তরিত হয়। এছাড়া বিভিন্ন গ্যাসীয় বিনিময়, যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন বিনিময়, সেটি অমরার মাধ্যমে হয়। এছাড়া রেচন, ভ্রূণ থেকে সৃষ্ট বিভিন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য অমরার মাধ্যমে মাতৃদেহে পৌঁছে। এছাড়া অনাক্রমতা বা ইমিউনিটি, যেটিও অমরার মাধ্যমে মাতৃদেহ থেকে আমার ভ্রূণে পৌঁছে। এছাড়া অমরা অনেক সময় কিছু হরমোন নিঃসরণ করে, যেটা আমাদের প্রজননকালীন সময় দরকার হয়। এছাড়া এখন আমরা পড়ব ভ্রূণ আবরণী বা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। প্রত্যেকটা প্রজাতির যে তার একটি স্বাচ্ছন্দ্য বা প্রজাতির যে ভ্রূণটাকে একটা নিরাপদ আবাসস্থল দেয়, এবং সেই জন্য এই ভ্রূণটির চারপাশে কিছু আবরণের তৈরি হয়। তো এই আবরণগুলোর কাজ হলো ভ্রূণের মধ্যে পুষ্টি সরবরাহ করা, গ্যাসীয় বিনিময় ঠিক করা, তারপর বিভিন্ন প্রতিরক্ষার কাজে কাজ করে, বিভিন্ন আঘাত থেকে ভ্রূণটিকে রক্ষা করে, তারপর ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে। এছাড়া ভ্রূণের বিভিন্ন চাপগুলোকেও সে রক্ষা করে। তো আমাদের যে মানবদেহে 4টি ভ্রূণীয় আবরণ আছে। এই 4টি ভ্রূণীয় আবরণ হলো অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কুরিয়ন এবং কুসুম থলি। এখন আমরা সিলেবাসের আরেকটি বিষয় গর্ভাবস্থা ও পরিচর্যা সম্পর্কে জানব।
তো একটি সুস্থ সুন্দর সবল শিশু জন্মদানই হচ্ছে প্রতিটি পিতামাতার আশা থাকে। এই জন্য গর্ভবতী মাকে কিছু যত্নের প্রয়োজন হয় এবং তাকে কিছু পরিচর্যা করতে হয়। তো প্রথমেই আসি আমরা চিকিৎসা সংক্রান্ত বিষয় সম্পর্কে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে একজন গর্ভবতী মহিলাকে 4টি ডাক্তারি ভিজিট নিতে হয়। যেমন প্রথম থেকে 16 সপ্তাহের মধ্যে একটি, 24 থেকে 28 সপ্তাহে একটি, 36 সপ্তাহে একটি এবং 37 সপ্তাহের পর থেকে প্রতি সপ্তাহে একটি করে ভিজিট দিতে হয়। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট বা আলট্রাসোনোগ্রাফি করতে হবে এবং ডাক্তার যে ওষুধগুলো প্রেসক্রাইব করবে সেগুলো খেতে হবে। বিভিন্ন জিঙ্ক, তারপর বিভিন্ন ট্যাবলেট যেগুলো নেসেসারি সেগুলো গ্রহণ করতে হবে। এছাড়া আরেকটি বিষয় হলো প্রচুর পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে, বিশেষ করে প্রোটিন জাতীয় খাদ্য, দুধ, ডিম, মাছ, মাংস এগুলো খেতে হবে। এছাড়া তাকে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খেতে হবে এবং টাটকা সবুজ শাকসবজি এবং ফলমূল গ্রহণ করতে হবে। এছাড়া গর্ভবতীকে প্রচুর বিশ্রাম নিতে হবে এবং প্রচুর ঘুমটা করতে হবে। এছাড়া কাজকর্মের মধ্যে স্বাভাবিক কাজকর্মে বাধা নেই, কিন্তু ভারী কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রে প্রথম 3 মাস এবং লাস্টের 2 মাস লং জার্নি থেকে বিরত থাকতে হবে। এছাড়া গর্ভবতী মাকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, তাকে ঢিলে ঢালা জামা কাপড় পরতে হবে। এছাড়া আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী তাকে সুতি কাপড় পরাই ভালো। এছাড়া সহবাস থেকে প্রথম এবং লাস্টের দিক থেকে বিরত থাকতে হবে। এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী গর্ভবতী মাকে নির্দিষ্ট সময় টিকা নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। তো তোমাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে এই চ্যাপ্টারেরই আরও কিছু বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।